ওগো, আমাকে একটু আদর করো, আমার এখনই বাবু চাই। বিয়ে হয়েছে মাত্র 1 মাস, এখনই বাচ্চা লাগবে? আগে কিছুদিন এনজয় করি। আমি কোনো কথা শুনতে চাই না, আমার এখনই বাবু চাই। জান্নাত আমার মিষ্টি বউ, আমাদের বিয়ে হয়েছে মাত্র 1 মাস হয়েছে, আর এখনই তার বাচ্চা চাই। যদিও শুভকে আম্মু শিখিয়ে দিয়েছে। চলুন ওর সাথে আমার কিভাবে বিয়ে হলো সেই ঘটনা শুনে আসে। অনেকদিন পর বাসায় ফিরছে। একটা ঝামেলার কারণে এতদিন মামা বাড়িতে থাকতে হয়েছে। আমি অবশ্যই এসব ছোটখাটো বিষয় গায়ে মাখি না। আব্বু অনেকটা জোর করেই আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। বাসার কাছে আসতে একটা সুন্দর মেয়ে সামনে এসে দাঁড়ালো। দেখে অনেকটা চেনা চেনা লাগছে। আমাকে দেখে মেয়েটি বলল, এই, তুমি এতদিন কোথায় ছিলা? আমি যেখানে থাকি, কিন্তু আপনি কে বলেন তো? যাকে একটা ছেলে বাজে কথা বলায় তার হাত পা ভেঙে দিয়েছিলে, এখন তাকেই ভুলে গেছো? কথাটি বলার সময় মেয়েটির চোখে পানি ছলছল করছে। তখন আমার সেই দিনকার ঘটনাগুলো মনে পড়ল। চলুন কিছুদিন আগের ঘটনা শুনে আসে। আমরা তখন ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমাদের পাশের বাসায় একটা মেয়ে থাকতো, ওর নাম জান্নাত। জান্নাত দেখতে খুব সুন্দর, আমার তাকে খুব ভালো লাগতো। একদিন আমি ঠিক করলাম জান্নাতকে বলে দেব আমি তাকে পছন্দ করি। আমাদের বাগানে কিছু গোলাপ ফুল আছে, সেখান থেকে একটা লাল টুকটুকে গোলাপ নিয়ে কলেজ ক্যাম্পাসে জান্নাতের আসার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম জান্নাত কলেজ গেট দিয়ে ভেতরে ঢুকছে। এমন সময় কলেজের সভাপতি সাজ্জাদ হোসেনের ছেলে নাহিদ জান্নাতের পথে আটকে দাঁড়ালো। তারপর জান্নাতের সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে গেলে জান্নাত ওর গালে একটা চড় বসিয়ে দেয়। নাহিদ রেগে গিয়ে জান্নাতের সাথে খুব বাজে ব্যবহার করতে থাকে। এসব দেখে আমার বন্ধুরা হাতে কিছু হকি স্টিক তুলে নিয়ে আমাকে ইশারায় যেতে বললে আমি সেখানে গিয়ে নাহিদের কলার চেপে ধরে। শুরু হয় হাতাহাতি। বন্ধু আবিরের হাত থেকে হকি স্টিক নিয়ে নাহিদকে মেরে ওর হাত পা ভেঙে দেয়। বলি, তোর এত সাহস হয় কি করে আমার ভালোবাসার সাথে বাজে ব্যবহার করিস? আমি যেন থামছি না। সব শেষে স্যাররা সে পরিস্থিতি সামলে নেয়। তারপর আমার আব্বুকে ফোন করে সবটা জানালে আব্বু তাদের কাছে ক্ষমা চেয়ে আমাকে মামার বাড়িতে পাঠিয়ে দেয়। এবার আমি অনার্স শেষ করে বাসায় ফিরছে। এই দীর্ঘ সময়টাতে আব্বু আম্মু একবারও আমাকে বাড়িতে আসতে দেয়নি। তারাই গিয়ে আমার সাথে দেখা করে এসেছেন। আমার সবকিছু মনে পড়তেই আমি তার চোখের দিকে তাকালাম। তাকে দেখে মনে হচ্ছে যেন এতদিন আমার জন্য অপেক্ষা করেছিল। সে ছুটে এসে আমার বুকে মাথা রাখলো। আমি শুধু নীরব দর্শক হয়ে দেখে যাচ্ছে। কিছুক্ষণ পর আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি খুব খারাপ, আমাকে যখন এতটাই ভালোবাসতে তাহলে আমাকে ছেড়ে এতদিন কোথায় ছিলা? সরি, আসলে আম্মু আব্বু জোর করে আমাকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিল, তাই তোমাকে বলতে পারিনি। এই 6 বছরে তুমি আরো বেশি সুন্দর হয়ে গেছো। তাই তো বলি, মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। যাও, আমার লজ্জা করছে। আচ্ছা জান্নাত, একটা কথা বলো, আমি তো তোমাকে ভালোবাসি, কথাটা বলিনি, তাহলে তুমি জানলে কিভাবে আমি তোমায় ভালোবাসি? তুমি যখন নাহিদকে মারছিলে তখন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। সত্যি কথা বলতে আমিও তোমাকে পছন্দ করতাম, কিন্তু তুমি তো এতদিন ছিলেই না, তাই বলতে পারিনি। তাই? আমি তো ভেবেছিলাম তোমার এতদিনে বিয়ে হয়ে গেছে, বাসায় ফিরলেই আমাকে তোমার বাচ্চারা মামা মামা বলে ডাকবে। এই, কি বললে? না মানে বলছিলাম, আমি বাসায় থাকলে এতদিনে আমাদের বাচ্চারা আমাকে আব্বা আব্বা বলে ডাকতো। কথাটা শুনতেই জান্নাত লজ্জায় দু চোখ বন্ধ করে দিল। জান্নাতের ডান হাতটা ধরে বাসার দিকে যাচ্ছে। এমন সময় আবির হারামির মতো দেখতে একটা ছেলের সাথে দেখা। কি রে শালা, ভাবিকে তো ঠিকই চিনছিস আর আমাদেরকে ভুলে গেছিস? কে বলছে আমি তোদের ভুলে গেছি? তোরা তো আমার কলেজের দোস্ত। তুই কবে বাসায় আসছিস? এইমাত্র বাসায় যাচ্ছিলাম, রাস্তায় তোর ভাবির সাথে দেখা হলো, তাই ওকে সাথে করে নিয়ে যাচ্ছে। তুই আয়, আর বাকি তোর আসতে বল। শালারা কল রিসিভ করছে না। আরে করবো কি হবে, স্বাধীন গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে। তুইও তো সেটাই করিস। আরে এসব করলে তোর ভাবি আমাকে বাসায় ঢুকতে দিবে না। শালা তুই বিয়ে করেছিস? হ দোস্ত, তোর একটা ভাতিজাও আছে। দূর হ শালা। শালারা এক একটা জিনিস, বিয়ে করলি বিয়ের দাওয়াতটা দিলি না। তোকে বললি তো তুই আসতি না, তাই বলিনি। আমারও সময় আসবে ইনশাল্লাহ, তখন তোদের দেখে নিব। যা, চোখের সামনে থেকে দূর হ। জান্নাত চলো তো। কথাটা বলে জান্নাতের হাত ধরে বাসার কাছাকাছি চলে আসলে জান্নাতকে বাই বলে বাসায় চলে আসতে যাব। এমন সময় জান্নাত বলল, এই দাঁড়াও। কিছু বলবে? তোমার ফোন নাম্বার আর ফেসবুকের পাসওয়ার্ডটা দাও। ফোন নম্বর নিতে পারো, ফেসবুকের পাসওয়ার্ড দেওয়া যাবে না। কেন? তোমার গার্লফ্রেন্ড দেখে ফেলবে সেই জন্য? আরে কি বলো, আমার উপর গার্লফ্রেন্ড আসবে থেকে? তাহলে ফেসবুক পাসওয়ার্ড কেন দিচ্ছ না? এই কাঁদছো কেন? পাসওয়ার্ড দিব তো। তবে তবে কি? আগে তোমাকে প্রপোজ করব, তারপর। ঠিক আছে। তাহলে এখন বাসায় যাও, আজ বিকেলে পার্কে এসো, সেখানে তোমাকে প্রপোজ করব। জান্নাতকে ওদের বাসায় রেখে আমিও বাসায় চলে আসলাম। তারপর আব্বু আমার সাথে কথা বলে ফ্রেশ হয়ে রুমে আসতেই হারামির এসে হাজির। কি ব্যাপার, তোর এখানে কেন আসছিস? তুই এতদিন পর বাসায় আসছিস আর আমরা আসবো না? না আসবি না, তোদের কল দিলেও ধরিস না, সবাই দেখছি গার্লফ্রেন্ড পেয়ে সেলিব্রিটি হয়ে গেছিস। আমরা না হয় গার্লফ্রেন্ড পেয়ে সেলিব্রিটি হয়েছি, আর তুই তো গার্লফ্রেন্ড পাওয়ার জন্যই সেলিব্রিটি হয়েছিস। 6 বছর পর আজ দেখা পেলাম। চুপ শালা, আমি যদি সেলিব্রিটি হইতাম
তাহলে আমি না, বরং তোরাই আমাকে ফোন দিতিস। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। তুই চুপ কর ভাতিজার বাপ। শাওন, শুনলাম তোরা এতদিনের অপেক্ষার পর রিলেশনে জড়াচ্ছিস। তুই ঠিকই শুনেছিস। আজ বিকেলে জান্নাতকে প্রপোজ করব। বাহ, অবশেষে আমরা আবারও শাওনের কাছ থেকে ট্রিট পেতে চলেছি। তোরে ট্রিট না, লাথি দেবো শালা। শালা বিয়ে করেছিস, 1 বছর বাপ হয়েছিস, তার ট্রিট কে দিবে? বিয়ের সময় কোথায় ছিলে? আরে তোরে বললেও তো তুই আসতি না, তাই আর বলিনি। তুই আগে ট্রিট দে, পরে আমারটা দেখা যাবে। আর হ্যাঁ, সিজন আর আরিয়ান, তোদেরও প্রেমের ট্রিট বাকি আছে। ভাই, 5 বছর আগের রিলেশনের টিপস তুই এখন নিবি? অবশ্যই নেব। তোদের তো আর ব্রেকআপ হয়ে যায়নি, না হলে মাফ করে দিতাম। যাই হোক, এখন তোরা যা, আমি জান্নাতকে প্রপোজটা করে আসে। ওকে দোস্ত, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। তারপর ওরা সবাই চলে গেলে দ্রুত রেডি হয়ে সেদিনের মতোই আমাদের বাগান থেকে একটা লাল টুকটুকে গোলাপ ফুল নিয়ে পার্কে আসলাম। এসে দেখে জান্নাত আগে থেকেই আমার জন্য বেঞ্চে বসে অপেক্ষা করছে। তার কাছে যেতে উঠে দাঁড়ালো। আমি তার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, তোমাকে না দেখে দেখে থাকা জানা জানো, হৃদয়ের গভীরে তুমি তুমি আয়না জানো। আমি নিষ্প্রাণ তুমিই না, না দেখে বাঁচি না, না দেখে বাঁচি না। তুমি আমার আছো, আমি তোমারই আছে। হ্যাঁ, তোমারই ভালোবাসায় প্রতিদিন আমি বাঁচি। আই লাভ ইউ জান্নাত, খুব ভালোবাসি তোমায়। উইল ইউ ম্যারি মি? তার আগে বলো তুমি মিথ্যা কেন বললে? কই, আমি আবার কি মিথ্যে বললাম? এই যে তুমি আমাকে না দেখে থাকতে পারো না, এটা? সত্যিই তো, আমি তোমাকে না দেখে থাকতেই পারি না। তাহলে এই 6টি বছর কিভাবে ছিলে? না শোনা, এই 6 বছরের প্রতি মাসে আমি তোমাকে দেখতাম। সেটা কিভাবে? আমি প্রতি মাসে একবার করে কলেজে গিয়ে তোমাকে দেখে আসতাম। আর তাছাড়াও আমার ফোনে তোমার অনেকগুলো ছবি আছে। অন্য দিনগুলোতে তোমার ছবি বুকে জড়িয়ে কাটিয়ে দিতাম। আমার কথাগুলো শুনে জান্নাতের চোখে মেঘ জমেছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হতে পারে। বলছি, জান্নাত, আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করো, নাহলে তোমার চোখের পানিগুলো কিভাবে মুছে দেব? সবাই কিন্তু দেখছে। জান্নাত আমার হাত থেকে গোলাপ নিয়ে তার অন্য হাতে রেখে আমাকে টেনে তুলল। আমি জান্নাতের চোখে লেগে থাকা পানিটুকু মুছে দিয়ে বললাম, এই পাগলি, কাঁদছো কেন? এই তুমি এমন কেন? সব সময় আমাকে কষ্ট দাও। তুমি তো ঠিকই আমাকে দেখে যেতে, তাহলে আমার সাথে একটু দেখা করতে পারতে না? না, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার জানটা কতদিন না দেখে আমার জন্য অপেক্ষা করে থাকতে পারে। আমাকে অনেক অপেক্ষা করিয়েছো। এখন যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে করো, না হলে আমি আব্বুর দেখা ছেলের সাথে বিয়ে করে নিব। কি বলছো? আঙ্কেল তোমার জন্য ছেলে দেখছেন? দেখবে না তো কি? 23 বছরের মেয়েকে ঘরে রেখে পাড়ার লোকদের বাজে কথা শুনবে? আচ্ছা ঠিক আছে, আমি আম্মুকে বলবো আমাদের বিয়ের কথা। তারপর জান্নাত এসে আমার বুকে মাথা রাখলো। দুজন কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে এলো। জান্নাতকে বাসায় পৌঁছে দিয়ে আমিও বাসায় চলে আসলাম। রাতে জান্নাতকে কল দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান, কি করছো? আম্মু খাবার খেতে ডাকছিল, তাই নিচে যাচ্ছিলাম। ও, তাহলে যাও, তুমি খাবার খেয়ে আসো, তারপর কথা বলবো। আল্লাহ হাফেজ। জান্নাতের সাথে কথা বলে আমিও নিচে এসে খাবার খেয়ে নিলাম। তারপর জান্নাতের সাথে কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে আম্মুকে জান্নাতের কথাটা বলতেই আম্মু বলল, আমি অনেক আগে থেকেই জানি, তাই জান্নাতের আব্বুর সাথে কথা বলে জান্নাতের বিয়েটা আটকে রেখেছি। থ্যাঙ্কস আম্মু। জান্নাত আমাকে বলেছিল আশেপাশের লোকজনের জন্য ওদের অনেক বাজে কথা বলে। হ্যাঁ, তুই তো জানিস আমাদের সমাজটাই এমন। মেয়ে যখন বড় হয় তার ফ্যামিলিকে কত কথা শুনতে হয়। শোন, আমি তোর আব্বুকে বলে তোদের বিয়ের ব্যবস্থা করছি। হ্যাঁ আম্মু, তাই করো। তুই এখন কোথায় বের হচ্ছিস? একটু জান্নাতের সাথে দেখা করে আসে। আচ্ছা যা, আমি তোর আব্বুর সাথে কথা বলছি। ওকে বাই আম্মু, আল্লাহ হাফেজ। আম্মুর সাথে কথা শেষে জান্নাতকে কল দিয়ে রাস্তার মোড়ে আসতে বললাম। কিছুক্ষণ পর রাস্তার মোড়ে এসে দেখে জান্নাত এখনো আসেনি। তারপর আবারও কল দিলাম, কিন্তু ধরছেই না। তাই কিছুটা এগিয়ে যেতে দেখি কিছু ছেলে জান্নাতের পথ আটকে দাঁড়িয়ে আছে। ওদের একজনের হাতে জান্নাতের ফোন। আচ্ছা, এই বকেটের দল কেন বোঝে না? যে ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তার ভালোবাসাকে ডিস্টার্ব করার জন্য চিরদিনের জন্য পঙ্গু করে দিতে পারে, দীর্ঘ 6টা বছর তার থেকে দূরে থাকতে পারে, সে ছেলে এখন তার হবু বউয়ের জন্য কি করতে পারে? আমি রাগের চরম সীমানায় পৌঁছে গিয়ে ওদের দিকে আগাচ্ছে। হঠাৎ ওদের মধ্য থেকে একটা ছেলে আমাকে দেখে দৌড়ে পালালো। ছেলেটাকে দেখে কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, এটা তো নাইদের বন্ধু সুজন। সুজন পালিয়ে যেতে ওর দেখা দেখি বাকিরাও পালিয়ে গেল। হয়তো আমাকে দেখে চিনতে পেরে গেছে। আমি মুচকে হেসে জান্নাতের পাশে গিয়ে দাঁড়াতেই জান্নাত বলল, এই শাওন, ওরা আমাকে দেখে এভাবে ভয় পেল কেন? কারণ ওদের লিডার নাহিদের বন্ধু সুজন। কোন নাহিদ, যাকে মেরে তুমি এতদিন তোমার মামার বাসায় ছিলে? ওই, চলো এখন চলে যাওয়া যাক। এই আমাকে একটা চুমু দাও। কি বলছো, এই রাস্তার মাঝে? দাও। আচ্ছা দিচ্ছে। এই বলে জান্নাতের কপালে চুমুকে দিলাম। শাওন, জানো তুমি যখন আমার কপালে চুমু দাও তখন আমার মনের সব ভয় দূর হয়ে যায়। এমন মনে হয় আমার পাশে এমন একটা ছায়া আছে যে আমাকে সবসময় সকল বিপদ থেকে আগলে রাখবে। তাই আমি তোমার পাশে থেকে ছায়া হয়ে সারা জীবন এভাবে আগলে রাখতে চাই। তারপর জান্নাতকে সাথে নিয়ে বাসায় আসলাম। আম্মু জান্নাতকে দেখে খুবই খুশি হয়েছে। আম্মু নাকি জান্নাতকে আমাদের বাসায় আসতে বলে।
কিন্তু সে লজ্জা আসে না। এই চলো তোমাদের বাসার ছাদে যাই। আচ্ছা চলো। তারপর ছাদে এসে দাঁড়াতেই জান্নাত আমার গায়ের সাথে হেলান দিয়ে দাঁড়ালো। সকালে এই শীতল বাতাসে জান্নাতের চুলগুলো এলোমেলোভাবে উঠছে। আমি তার চুলগুলোকে একপাশে জড়ো করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মুহূর্তটা সত্যিই মনে রাখার মতো। এই অবস্থায় জান্নাতকে দেখতে একদম মায়াবী রাজকন্যার মতো লাগছে। জান্নাত, ভাবছি আজকে বিয়েটা করে ফেলে। কি বলছো, আজই? হ্যাঁ, তাহলে প্রতিদিন এভাবেই তোমাকে জড়িয়ে ধরে থাকতে পারবো। জান্নাত আমার কথা শেষ হতে আমার দিকে ফিরে আবারও জড়িয়ে ধরলো। বিকেলে আব্বু বলল একদিন পরে নাকি আমাদের বিয়ে দেবে। আজ আমাদের বিয়ে। আমি সকাল থেকে জান্নাতকে বউ সাজ দেখার জন্য পাগল হয়ে আছে। ফোনে যে তার ছবিগুলো দেখবো তারও কোনো উপায় নেই। ফোন আম্মু নিয়ে গেছে। অনেক আত্মীয় এখন আসেনি, তাই আম্মু তাদের কল দিয়ে খোঁজ নিচ্ছে। বন্ধুরা সব কাজে ব্যস্ত। আমাদের বাড়িতে আব্বু আর খালু ছাড়া কাজের জন্য তেমন কেউই নেই, তাই সিজনটা ওনাদের কাজে সাহায্য করছে। আমাদের বাড়ির কাছাকাছি হওয়ায় বিয়ে সব আয়োজন দুই পক্ষ একসাথে করছে। রাত প্রায় 7:30টার দিকে বিয়ে পড়ানো হলো। বন্ধুদের সাথে বের হয়ে জান্নাতের ফেভারিট কিছু জিনিস কিনে এনেছিলাম। সেগুলো হাতে নিয়ে বাসঘরে ঢুকে পড়লাম। আমাকে আসতে দেখে জান্নাত খাট থেকে নেমে সালাম দিলে আমিও সালামের উত্তর দিয়ে তার হাতে গিফট বক্সটা দিলাম। এই তুমি এটাতে কি এনেছো? জান্নাত গিফট বক্সটা খুলে দেখলো সেখানে কিছু চকলেট, একজোড়া পায়েল, একটা সোনার হার। এগুলো দেখে জান্নাত খুবই খুশি আর আমাকে এসে সে জড়িয়ে ধরল। তোমার গিফটগুলো আমার খুব পছন্দ হয়েছে। এই এত টাকা তুমি কোথায় পেলে বলো তো? স্টোরি রাইটিং করে। মানে? স্টোরি লিখে সেগুলো ইউটিউবে ভিডিও বানিয়ে। কি বলছো, তুমি স্টোরি লিখো? আমার লাভ স্টোরি খুব খুব ভালো লাগে। তাই? তাহলে রোমান্টিক লেখক হবু বইয়ের হবু বর এই আইডি থেকে পড়ে নিও। ও সরি, এখন সেটা মিষ্টি বইয়ের দুষ্ট বর হবে। তাই? আচ্ছা তুমি কতটা দুষ্টু? আসো দেখিয়ে দিচ্ছে। কথাটা বলে আমি জান্নাতকে কোলে তুলে নিলাম। এই কি করছো? আমার মিষ্টি বউ, চলো একটু তোমার সাথে দুষ্টমি করি। তারপর জান্নাতকে বিছানায় ফেলে দিয়ে তার সাথে কিছুক্ষণ দুষ্টমি করলাম। কিছুক্ষণ পর আব্বু বলল জান্নাতকে নিয়ে ঢাকা যেতে। সেখানে আমাদের নতুন কোম্পানিটা আমাকে দেখতে হবে। আব্বু এখান থেকে তার বিজনেস সামলাবে, কিন্তু আমি তো কোম্পানির কোনো কাজই বুঝি না। সেটা শুনে আব্বু বলল আব্বু কিছুদিন সেখানে গিয়ে আমাকে সব কাজ বুঝিয়ে দেবে। কাল আমরা ঢাকা যাব। সবকিছু গুছগাছ করে বিছানায় বসে জান্নাতের জন্য অপেক্ষা করছে। জান্নাতকে একটু আগে আম্মু এসে ডেকে নিয়ে গেছে, কি যেন কথা বলবে। আমি জানতে চাইলে আম্মু বলল কথাটা আমাদের শাশুড়ি বৌমার পার্সোনাল, তাই তোকে বলা যাবে না। কিছুক্ষণ পর জান্নাত এসে আমার কোলে বসে তার দুই হাত আমার গালে রাখলো। কি ব্যাপার, আমার বউয়ের আজ কি হলো? কি আবার হবে? ছেলে মেয়ে হলে হতে পারে। এই আমার না একটা বাবু চাই। কি বলছো? আমি তো মজা করে বলছে। না আমার বাবু চাই। প্লিজ বাবু নিয়ে এমন করে না। বাবু আমরা কিছুদিন পর নেই। না আমার এক্ষুনি বাবু চাই। কি বলছো? এক্ষুনি বাবু কোত্থেকে আসবে? বলছি এই জান্নাত, তোমাকে কি এসব আম্মু বলেছে? এই শোনো, আমরা অনেকদিন অপেক্ষার পর একে অপরকে পেয়েছে। বিয়ে হয়েছে 1 মাসও হয়নি, আর এখনই বাবু নিতে হবে? আমরা বাবু নিব, তবে কিছুদিন পর ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে এখন আমাকে আদর করো। আজ না, কাল আমরা ঢাকায় যাচ্ছি, তাই এখন রেস্ট নাও। কাল গিয়ে অনেক কাজ আছে। আমার না বলাতে জান্নাত কিছুটা অভিমান করে অন্য পাশ ফিরে ছিল। আমি তাকে সেভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি পাশে জান্নাত নেই। তারপর এদিক ওদিক তাকাতে দেখি জান্নাত জানলার কাছে দাঁড়িয়ে আছে। এখন আমার উপর রেগে আছো? না। তাহলে এখানে দাঁড়িয়ে কি ভাবছো? আমার ঢাকায় যেতে ইচ্ছে করছে না। দেখো এখানকার পরিবেশটা কত সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, মুক্ত আকাশ। এসব ছেড়ে আমি কিভাবে থাকবো? সেখানে গিয়ে তো তৃপ্তি সহকারে পানিও খেতে পারবো না। ফুটানো পানি সবাই কিভাবে খায়? কি করব বলো? আমাদের কোম্পানিটা নিয়ে আপুর অনেক স্বপ্ন। সেই স্বপ্নটাকে পূরণ করতে হলে ঢাকায় তো যেতেই হবে। এসব নিয়ে ভেবো না, এদিকে আসো, একটু আদর করি। এই তুমি এত দুষ্টু কেন? সবসময় শুধু দুষ্টুমি। কারণ আমি আমার মিষ্টি বউয়ের দুষ্টু বর।